অর্থাৎ যে কোনো ধরনের যে রক্তকণিকা, যত ধরনের রক্তকণিকা আছে সব রক্তকণিকা অস্থিমজ্জার কোষ থেকে কি হয়, উৎপন্ন হয়। এরপর আসো উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, উদ্ভিদ কোষে যেমন জাস্ট পয়েন্ট গুলো লিখো। উদ্ভিদ কোষে যেমন কি থাকে, কোষ প্রাচীর থাকে, তারপরে হচ্ছে এদের ক্লোরোপ্লাস্ট থাকে, প্লাস্টিড থাকে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নাই, প্রাণী কোষে প্লাস্টিডও থাকে না। তারপর আসো আদিকোষ। আদিকোষ হচ্ছে যাদের নিউক্লিয়াসটা কি না, সুগঠিত না। আর প্রকৃত কোষ হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত। পৃথিবীতে আদিকোষের এক্সাম্পল হচ্ছে কারা, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। যত ধরনের ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া আছে এরা সবাই হচ্ছে আদিকোষী। আর প্রকৃত কোষী কারা, এই ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বাদে বাকি যত কোষ আছে, উদ্ভিদ বলো, শৈবাল বলো, ছত্রাক বলো, মস বলো, ফার্ন বলো, প্রাণী বলো, সব হচ্ছে প্রকৃত কোষ। তাহলে ভাইরাস কি, প্রকৃতপক্ষে তোমার মাথা, ভাইরাসের কোষ আছে? অকোষীয় ভাইরাস। অকোষীয়, ভাইরাসের কোনো কোষ নাই। তাহলে অকোষীয় ভাইরাসটা হচ্ছে কি, অকোষীয়। ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আর বাকি যত কোষ আছে তারা সবাই কি, প্রকৃত কোষী। তাহলে বলতো ছত্রাক কি আদিকোষী না প্রকৃত কোষী? প্রকৃতকোষী। প্রকৃতকোষী। শৈবাল, মস, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী প্রাণী এরা সবাই হচ্ছে প্রকৃতকোষী। হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে কয় সেট ক্রোমোজোম থাকবে, এক সেট। এক সেট বলতে কি বোঝায়, তার যত ধরনের ক্রোমোজোম আছে সব ধরনের একটা একটা। যেমন মানুষের টোটাল 23 ধরনের ক্রোমোজোম, তো যখন আমাদের 23 ধরনের ক্রোমোজোম সব ধরনের একটা একটা করে থাকে তখন সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড বা এক সেট ক্রোমোজোম। আর ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট, অর্থাৎ সব ধরনের দুইটা দুইটা। যেমন আমাদের ডিপ্লয়েড কোষে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে কি থাকে, এক্সও থাকে ওয়াইও থাকে, বাট হ্যাপ্লয়েড কোষে হয় এক্স থাকবে না হয় ওয়াই থাকবে, যে কোনো একটা। বাট ডিপ্লয়েড কোষে এক্স, দুইটা এক্স থাকবে অথবা একটা এক্স আর একটা ওয়াই থাকবে। তার মানে এটা হচ্ছে দুই সেট। দুই সেট মানে হচ্ছে একই ধরনের ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুইটা। আর এক সেট মানে হচ্ছে দেখো লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম একটা। তাহলে হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম। হ্যাপ্লয়েড কে হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করি আর ডিপ্লয়েড কে টুয়াইস এন দ্বারা প্রকাশ করি। এবার আসো দেহকোষ। দেহকোষ মানে হচ্ছে দেহ গঠনকারী কোষ, জনন কোষ হচ্ছে জনন কাজে অংশগ্রহণকারী কোষ। দেহকোষ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। দেহকোষ হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড হতে পারে। যেমন হচ্ছে ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব, লিখে ফেলো। দেহকোষ ডিপ্লয়েড হতে পারে আবার হ্যাপ্লয়েডও হতে পারে। ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব কি কি? ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব হচ্ছে তোমার ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী এবং হচ্ছে প্রাণী। যত সমস্ত প্রাণী আছে, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী এবং হচ্ছে প্রাণী, এরা হচ্ছে ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব। ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী এবং প্রাণী এরা হচ্ছে ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব। আর হ্যাপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব হচ্ছে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, মস। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, মস এরা হচ্ছে হ্যাপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এবং হচ্ছে মস এরা হচ্ছে হ্যাপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব হচ্ছে কি কি? ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী, প্রাণী। আর হ্যাপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব হচ্ছে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, মস। অর্থাৎ ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক বা মস এদের দেহ হ্যাপ্লয়েড কোষ দ্বারা গঠিত। আর ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী প্রাণী এদের দেহ ডিপ্লয়েড কোষ দ্বারা গঠিত। তার মানে তুমি যদি মাশরুম খাও তখন তুমি কি কোষ খাচ্ছ, হ্যাপ্লয়েড কোষ না ডিপ্লয়েড কোষ? গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কোষ খাইতেছো। তুমি যখন হচ্ছে ধরো মস তো আর খাও না, যদি মস খাও, ধরো মস খাইলা, সে মস খাও, তখন তুমি কি খাইছো, হ্যাপ্লয়েড কোষ না ডিপ্লয়েড? তুমি যখন হচ্ছে তুমি ধরো উদ্ভিদের শাকসবজি খাইলা তখন কি খাচ্ছো?
ডিপ্লয়েড। Diploid. বাট তুমি যদি হচ্ছে এই যে ভাত খাও, যখন ভাতের বা ধানের Triploid. যখন এন্ডোস্পার্ম খাও, শস্য, সেটা কি? ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড। যখন শস্য খাচ্ছ তখন কি? থ্রি অ্যান্সার, ট্রাইসেন। গুড গুড। অর্থাৎ বীজ, কোন সিডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভ্রূণ, আরেকটা কি? শস্য। ভ্রূণটা হচ্ছে ডিপ্লয়েড আর শস্যটা হচ্ছে কি? ট্রিপ্লয়েড। Triploid. একটা বীজের দুইটা অংশ, একটা হচ্ছে ভ্রূণ আর একটা শস্য। ভ্রূণটা হচ্ছে ডিপ্লয়েড আর শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। নগ্নবীজি উদ্ভিদের শস্য কি? নগ্নবীজি শস্য Sir, haploid. হ্যাপ্লয়েড। নগ্নবীজি শস্য হ্যাপ্লয়েড। তাহলে দেখো এই যত আবৃতবীজি আছে, সমস্ত আবৃতবীজি উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড, বাট নগ্নবীজি উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড। এটা একটু মনে রাখো। একটা নগ্নবীজি আছে যার শস্য ট্রিপ্লয়েড, সেটার নাম কি? Sir, ephedra. এফেড্রা। ইপিএইচইডিআরএ, ইপেড্রা। এটা হচ্ছে শস্য ট্রিপ্লয়েড। এই যেগুলো সবগুলো এমসিকিউ পয়েন্ট, জাস্ট পয়েন্ট পয়েন্ট করে নিচে নিচে খাতায় এইভাবে লিখে ফেলো। তাহলে ডিপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব গেল, হ্যাপ্লয়েড দেহকোষ বিশিষ্ট জীব গেল। আর জননকোষ সবসময় কি? Sir, haploid. হ্যাপ্লয়েড। জননকোষ সবসময় হ্যাপ্লয়েড। আচ্ছা, এবার জীববৈচিত্র্য পড়ার প্রয়োজন নাই, শুধু একটু এমনি ধারণা মনে রাখতে পারো যে জীববৈচিত্র্য বলতে তিনটা পয়েন্টকে মনে রাখবা। জিনগত যে পার্থক্য বা প্রজাতিগত যে পার্থক্য, আরেকটা হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক পার্থক্য। এই তিন পার্থক্যের কারণে যে বৈচিত্র্য, এটাকে বলা হয় জীববৈচিত্র্য। অর্থাৎ জীববৈচিত্র্য বলতে জিনগত, প্রজাতিগত এবং হচ্ছে বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত। এখন ধরো আমি একটা এক্সাম্পল বললাম, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে পার্থক্য, এটা কি কিসের কারণে? জিনগত। কারণ মানুষ সবাই একই প্রজাতি, তাহলে এখানে প্রজাতিগত পার্থক্য আসার কোনো যুক্তি আসে না, এটা হচ্ছে জিনগত পার্থক্য। এখন ধরো আমি বললাম আম গাছের সাথে তাল গাছের পার্থক্য, সুপারি গাছের নারকেল গাছের পার্থক্য, কুত্তার সাথে বিড়ালের প্রজাতিগত। পার্থক্য, এটা হচ্ছে কি? প্রজাতিগত পার্থক্য। বাস্তুতান্ত্রিক পার্থক্য, এটা মূলত একই প্রজাতির মধ্যে হবে, কিন্তু এখানে কারণটা হবে জিন না, কারণটা হবে কি? পরিবেশ। Sir, পরিবেশ। পরিবেশ বা বাস্তু সংস্থা। এবং দেখো বিভিন্ন ধরনের ভাল্লুকের মধ্যে পার্থক্য, গাছের মধ্যে পার্থক্য, এগুলো হচ্ছে বাস্তু। বাঘও আছে। বাঘও আছে পার্থক্য। এই বিষয়গুলো একটু জাস্ট ধারণা রাখবা। তাহলে জীববৈচিত্র্য বলতে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। শ্রেণীবিন্যাসের এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা তো আর পড়ার দরকার নাই, যে ইয়েতে সংজ্ঞা আসবে, বিষয়টা এমন না। সিকোয়েন্সটা একটু মনে রাখবা, যেমন হচ্ছে জগৎ বা কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে? এরপর হচ্ছে ট্যাক্সন। বিভাগকে কি স্যার পর্ব বলা যাবে না স্যার? পর্ব প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে আমি বলতেছি এখন। জি স্যার, বুঝতে পারছি। উদ্ভিদের ক্ষেত্রে কিংডম বা জগৎ, সরি উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ডিভিশন বা বিভাগ, প্রাণীর ক্ষেত্রে হবে পর্ব। প্রাণীর ক্ষেত্রে হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র। শুধু একটা জায়গায় পার্থক্য, বিভাগ আর ওটা হচ্ছে পর্ব। প্রাণী জগতে কয়টা পর্ব আছে? 9টা। আমার মাথা 33টা। 33টা পর্বের মধ্যে 9টা হচ্ছে মেজর মেজর। আর বাকি 26টা হচ্ছে কি? মাইনর বা মাইনর পর্ব। 9টা কেন মেজর পর্ব কাদের বলা হয়? যাদের 5000 কম। যাদের প্রজাতির সংখ্যা 5000-এর অধিক, তাদেরকে বলা হয় মেজর, অর্থাৎ এদের প্রজাতির সংখ্যা বেশি। এমন হচ্ছে এদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে, অর্থাৎ ওই প্রজাতি যদি অনুপস্থিত থাকে, ওই ফাইলামটা যদি অনুপস্থিত থাকে, তাহলে পরিবেশটা ইনব্যালেন্স হয়ে যাবে। তার মানে তাদের পরিবেশের উপর একটা প্রভাব আছে এবং তাদের প্রজাতির সংখ্যা মোর দ্যান 5000, তখন এটাকে বলা হয় মেজর ফাইলাম। আর যাদের প্রজাতির সংখ্যা কম, 5000-এর কম, এবং যাদের পরিবেশে গুরুত্ব নাই, খুব কম গুরুত্ব, তাদেরকে বলা হয় মাইনর ফাইলাম। আমরা শুধুমাত্র মেজর ফাইলাম গুলোই পড়ি, মাইনর ফাইলাম গুলো আমরা পড়ি না। ঠিক আছে? এবার আসলে ট্যাক্সন। ট্যাক্সন তো জানোই, শ্রেণীবিন্যাসের যে কোনো একক, এই যে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, প্রত্যেকটা একক এক একটা ট্যাক্সন।
আর ট্যাক্সা হচ্ছে সবগুলোকে একত্রে আমরা কি বলি? কথা বলো। Taxa. ট্যাক্সা বলি। আচ্ছা, প্রজাতি কি? প্রজাতি হচ্ছে তোমার হচ্ছে মানে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব যারা হচ্ছে কি সন্তান উৎপাদনে সক্ষম হয়? উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। তার মানে প্রজাতি হচ্ছে যারা বৈশিষ্ট্যগতভাবে একদল জীব, বৈশিষ্ট্যগতভাবে মিল সম্পন্ন একদল জীব যারা হচ্ছে কি সন্তান উৎপাদন করতে পারে? প্রজননের মাধ্যমে উর্বর সন্তান বা ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারে। আর উপপ্রজাতি হচ্ছে প্রজাতির নিচে, অর্থাৎ একই প্রজাতির জীবগুলো যখন তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে তখন তাদেরকে বলা হয় উপপ্রজাতি। যেমন দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, এরা সবাই একই প্রজাতি, কিন্তু যে বাঘগুলো হচ্ছে বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকে তাদের উপপ্রজাতি হচ্ছে টাইগ্রিস। তারপরে হচ্ছে সুমাত্রা অঞ্চলে থাকে সুমাত্রাই, সাইবেরিয়ান অঞ্চলে থাকে আলটাইকা, এরকম। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যখন কিছু গ্রুপ, কিছু জীব, একই প্রজাতির কিছু জীব যখন ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাস করে, অর্থাৎ ওই অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তখন সেটাকে আমরা বলি কি? উপপ্রজাতি। তার মানে উপপ্রজাতি মূলত প্রজাতির নিচের স্তর, এরা অনেক বৈশিষ্ট্যগতভাবে একই রকম, কিন্তু এদেরকে উপপ্রজাতি বলার কারণ কি? কারণ এরা সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল অঞ্চলে থাকে, অন্য অঞ্চলে এদের পাওয়া যায় না। বুঝছেন? জি স্যার। আর প্রকরণ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, উপপ্রজাতি প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, উদ্ভিদের ক্ষেত্রে উপপ্রজাতির ব্যবহার খুব কম। প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে মূলত প্রকরণ বা ভ্যারাইটি ইউজ করা হয়। এই যে রনের বাড়ি যে দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুরে যে কত ধরনের আম লিচু হয়, দেখবো হচ্ছে এক এক আম, এই যে হিমসাগর, তারপর কি বলে ল্যাংড়া, তারপরে কি আছে আম্রপালি, অনেক ধরনের আম আছে, তাই না? এই যে আম এক একটা সবগুলোই কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বাট এক একটা এক এক স্বাদ একরকম, সাইজ একরকম। এটা হচ্ছে ভ্যারাইটি বা প্রকরণ। ভ্যারাইটি বা প্রকরণ হয় তোমার দুই একটা বৈশিষ্ট্যের জন্য, বাট উপপ্রজাতি কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য এবং বেশি বৈশিষ্ট্যের জন্য যখন হয় তখন সেটা হয় উপপ্রজাতি। বাট ভ্যারাইটি হয় দুই একটা বৈশিষ্ট্যগতভাবে পার্থক্য, তখন এটাকে ভ্যারাইটি বলে। যেমন আম্রপালি আর হিমসাগর আম গাছ দেখবে একই রকম, আমও দেখতে হচ্ছে একটু শুধুমাত্র আমের আকার এবং আমের মিষ্টিতে বা স্বাদে পার্থক্য, অর্থাৎ দুই একটা বৈশিষ্ট্যের জন্য যে পার্থক্য হয় একই প্রজাতির মধ্যে, যদি দুই একটা বৈশিষ্ট্যের জন্য পার্থক্য হয় তখন সেটাকে আমরা কি বলবো? ভ্যারাইটি। আর একই প্রজাতির মধ্যে যদি তোমার জিওগ্রাফিক্যাল লোকেশন বা যে লোকেশনে সে বসবাস করে সেই জন্য যে পার্থক্য, সেটাকে আমরা বলবো কি? উপপ্রজাতি। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো কিন্তু জুলজির পড়া, আমি এখানে একবার ব্যাখ্যা করে দিচ্ছি। জুলজি যে এই অধ্যায়টা শেষ হয়ে গেছে তোমাদের, তাই এটা এখানেই আমি আবার ওটা রিপিট করতেছি। আচ্ছা, দ্বিপদ নামকরণ বলতে দুইটা পদ, একটা হচ্ছে গণ, আরেকটা কি? প্রজাতি। আর ত্রিপদ নামকরণ মানে হচ্ছে গণ, প্রজাতি, উপপ্রজাতি। আচ্ছা, নামকরণ নিয়মাবলী তোমরা জানো, এগুলো এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে আশা করি পারবা। যেমন নামকরণটা দুইটা পদ থাকবে, গণ নামের প্রথম অক্ষর বড় হবে, প্রজাতির নামের ছোট হবে, গণর নিচে টান থাকবে, প্রজাতির নিচে টান থাকবে, হাতে লেখার সময় তোমার হচ্ছে নিচে দাগ দিতে হবে, আর ছাপার অক্ষরে ইতালিক করে দিতে হবে, নাম প্রদানকারীর নাম দিতে হবে। এই নিয়মাবলী এগুলো পড়ার দরকার নাই, এমনি একটু জেনে রাখলা আর কি, দেখে রাখলাম, জাস্ট একবার রিডিং পড়ে গেল আর কি। এরপর আসো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এটা ছিল হচ্ছে আইসিবিএন, অর্থাৎ কোন জীবের নাম প্রদান করার জন্য এটা ব্যবহার করা হতো আগে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল, বাট এটার নামটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালগি, ফাঞ্জাই এন্ড প্ল্যান্ট। এটা হচ্ছে আইসিএন। এই দুইটার এব্রিভিয়েশন একটু পড়বা, আইসিবিএন এবং আইসিএন। আচ্ছা, উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, এটা পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? শ্রেণীবিন্যাসের প্রকারভেদ এটা পড়ার প্রয়োজন নাই, জাস্ট রিডিং মঞ্চের একটু পড়তে পারো। যেমন কৃত্রিম শ্রেণীবিন্যাস হচ্ছে খুব কম বৈশিষ্ট্য নিয়ে যখন করা হয় তখন সেটাকে আমরা কৃত্রিম শ্রেণীবিন্যাস বলি।
আর এর এক্সাম্পল হচ্ছে থিওফাস্টাস লিনিয়াস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হচ্ছে সব ধরনের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য নিয়ে করা হয়, যেমন বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস। আর জাতিজয়ী শ্রেণীবিন্যাস হচ্ছে উৎপত্তিগত সম্পর্কের ভিত্তিতে করা হয়, যেমন অ্যাংলার প্রান্টল বেসিক কনক্লুইস তাকতাইনের শ্রেণীবিন্যাস। আর জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস, যেটা কোষ এবং কোষের আধুনিক বৈশিষ্ট্য ব্যবহার করে করা হয়, সেটাকে বলা হয় আধুনিক শ্রেণীবিন্যাস, যেটা হচ্ছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস। ছোট করে লিখতে পারো। তাহলে কৃত্রিম হচ্ছে কি কি বৈশিষ্ট্য না হয় বলতো কৃত্রিমের ক্ষেত্রে? এই খুব অল্প বৈশিষ্ট্য স্যার। অল্প বৈশিষ্ট্য। আর এক্সাম্পল হচ্ছে থিওফাস্টাস লিনিয়াস। তারপরে হচ্ছে জাস্ট অল্প কয়েকটা মিল অমিলের উপর ভিত্তি করে। খুব কম, অল্প কয়টা, 2, 3টা, 5টা, 10টা এরকম। প্রাকৃতিক হচ্ছে সব বৈশিষ্ট্য, অর্থাৎ তার যা আছে 100টা থাকলে 100, 1000 থাকলে 1000। এটা হচ্ছে বেন্থাম হুকার। ও তোমাদের তো এগুলো পড়া উচিত, কারণ তোমাদের অ্যাডমিশন এখান থেকে তো আসতে পারে। প্রাকৃতিক জি, স্যার। শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এটা হচ্ছে, উপপ্রবণিকার অংশ না স্যার? হ্যাঁ বইয়ের অংশ যেহেতু তার মানে আসতে পারে। এখন আর টপিকস দেখবা না, এখন সব বইয়ে আছে কিনা ওটা হচ্ছে কথা। আসবে, এখান থেকে আসবে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হচ্ছে তাহলে সব অঙ্গ সংস্থানিক, খুব ছোট করে পয়েন্ট লিখো, সব অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, এক্সাম্পল বেন্থাম হুকার। আর জাতিজনী হচ্ছে উৎপত্তিগত সম্পর্কের ভিত্তিতে বা উৎপত্তিগত বৈশিষ্ট্য, অ্যাংলার প্রান্টল বেসিক কনক্লুইস তাকতাইন। আর মার্গুলিসের স্যার শ্রেণীবিন্যাস, ওই যে লিন মার্গুলিস, এই তো এটাই তো এটা বলছি কি যে জাতিজনী? মার্গুলিসের শ্রেণীবিন্যাস বা আধুনিক শ্রেণীবিন্যাস হচ্ছে, এটা হচ্ছে তোমার এই ইয়ের উপর ভিত্তি করে করা হয়। এটা কি বলে? কোষ এবং কোষের আধুনিক বৈশিষ্ট্য ব্যবহার করে করা হয়। আর এটাই হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস, সেটাই এখন যুগে ফলো করা। বলো তো এখানে মার্গুলিস কোনজন? স্যার মেয়ে স্যার মহিলা ডক্টর লিন মার্গুলিস। হ্যাঁ, ডক্টর লিন মার্গুলিস, ইনি হচ্ছেন মার্গুলিস। আচ্ছা, আর ইনি হচ্ছেন কে বলো তো দেখি? স্যার তাক তাক তাইয়ান। ইনি হচ্ছেন ইবনে সিনা। ইনি হ্যাঁ, হচ্ছেন আল তাহলে বাইতার, ইনি হচ্ছেন ইবনে সিনা, ইনি হচ্ছেন আল বাইতার। তো আমাদের যে মূলত হচ্ছে যে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের শুরু কিন্তু হয় হচ্ছে তোমার মানে এটা সায়েন্স হিসাবে তোমার প্রতিষ্ঠা লাভ করে বা এর গবেষণা শুরু হয় অনেক বেশি দিন আগে না, 1800 সালে, এই বেন্থাম হুকারের পরে। ঠিক আছে, বেন্থাম এবং হুকারের পরে তোমার থিওফাস্টাস কাজ শুরু করছে, কিন্তু এটা মাঝখানে মানে থিওফাস্টাসের পরে গ্রিকে হচ্ছে তেমন কোনো সায়েন্টিস্টরা তৈরি হয়নি উদ্ভিদ বিজ্ঞানের উপরে, যার কারণে এটা দীর্ঘদিন মানে হচ্ছে তোমার খুব স্লো ছিল উদ্ভিদ বিজ্ঞানের ডেভেলপমেন্টটা। এরপরে 1800 সালে গিয়ে এই বেন্থাম হুকারের পরবর্তী সময়ে এর ডেভেলপমেন্ট হয়েছে। বাট এর মাঝে তোমার হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যে জি দেশগুলো, স্যার। সেখানে বোটানি ডেভেলপমেন্ট হয়েছে এবং সেখানে কাজ করছেন হচ্ছে আল বাইতার, খুব নামকরা একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি প্রায় অসংখ্য উদ্ভিদের বর্ণনা করছেন। পরে সেই উদ্ভিদের বর্ণনা এবং ইবনে সিনা, যাকে হচ্ছে আমরা চিকিৎসা বিজ্ঞানের ইয়ে হিসাবে স্যার জানি, উনি তো চিকিৎসা বিজ্ঞানে কাজ করছে সবচেয়ে বেশি, উনি ইবনে শুধু সিনা। চিকিৎসা বিজ্ঞানী না, উনি হচ্ছে উদ্ভিদের যে প্রজনন সম্পর্কে ইবনে সিনাই প্রথম ধারণা দিচ্ছেন। উদ্ভিদের প্রজনন কিভাবে হয়, সেই প্রজনন প্রক্রিয়ার গঠন বর্ণনা সব ইবনে সিনা করছেন। উনি মানে বেস স্পেশালিটি হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানে, বাট বোটানিতে কাজ করছেন। তো এই বেন্থাম হুকার এবং বেন্থাম হুকার যখন শ্রেণীবিন্যাস করছেন, তখন বেন্থাম হুকার কি করছেন, আগে যত তথ্য উপাত্ত আছে, কারণ বেন্থাম হুকার প্রায় 40,000-এর মতো প্রজাতি নিয়ে হচ্ছে তোমার কাজ করে, যে তোমার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যে ডেটা দিচ্ছেন। এখন একজন মানুষের জীবদ্দশায় 40,000 উদ্ভিদ নিয়ে গবেষণা করা সম্ভব না স্যার। না। এই বেন্থাম হুকার স্যার কি যদি করছে, ছোট থেকে শুরু করতে পারে। ছোট থেকে মাথায় আসা লাগবে তো তাও সম্ভব না। ঠিক আছে, তো বেন্থাম হুকার তখন হচ্ছে এই আগের, অর্থাৎ থিওফাস্টাস, তারপর লিনিয়াস, ইবনে সিনা, আল বাইতার, এইরকম বিভিন্ন আগের যে সায়েন্টিস্ট, ওনাদের বিভিন্ন তথ্য উপাত্ত ব্যবহার করছেন, সেগুলোর কারেকশন করে মডিফাই করে তারপর এই যে যখন প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা দিলেন, এরপর থেকে আস্তে আস্তে জীববিজ্ঞানের ডেভেলপমেন্টটা শুরু হয়।
আচ্ছা এই গেল। এবার আসো থিওফাস্টের কৃত্রিম শ্রেণীবিন্যাস, এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এটা পড়ার কোনো প্রয়োজন নাই, শুধু এইটুকু একটু মনে রাখো। থিওফাস্টাসের দুইটা বই ছিল, একটা হচ্ছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস বা যেটাকে আমরা বলি হিস্টোরিয়া প্লান্টেরাম, আর একটা হচ্ছে অন দ্য কজেস অফ প্ল্যান্টস। তাহলে থিওফাস্টের দুইটা বই, একটা হচ্ছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস আর একটা হচ্ছে অন দ্য কজেস অফ প্ল্যান্টস। আর থিওফ্রাস্টাস এটা তো জানোই, বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, এগুলা তোমাদের ব্যাখ্যা না করলেও তোমরা এগুলা পারবা। আচ্ছা এখানে একটা জিনিস, ভিরুতটা একটু খেয়াল করো। ভিরুতের মধ্যে কিছু হচ্ছে এনুয়াল, কিছু হচ্ছে বাইনিয়াল এবং কিছু হচ্ছে পেরেনিয়াল। পেরেনিয়ালটা মেবি আমার স্লাইডে আসে নাই, যাই হোক। এনুয়াল, বাইনিয়াল, পেরেনিয়ালের একটু এক্সাম্পল গুলো দেখো ভিরুতের ক্ষেত্রে। এনুয়াল হচ্ছে যেমন সরিষা, ধান, গম, ছোলা, এগুলো হচ্ছে এনুয়াল। বাইনিয়াল হচ্ছে মূলা, ফুলকপি, এগুলো হচ্ছে বাইনিয়াল। পেরেনিয়াল হচ্ছে যেমন আদা, দূর্বাঘাস, এগুলো হচ্ছে পেরেনিয়াল, ঠিক আছে। তাহলে ভিরুত তিন ধরনের, এনুয়াল, বাইনিয়াল, এনুয়াল মানে 1 বছর, বাইনিয়াল মানে 2 বছর, আর পেরেনিয়াল মানে বহু বছর যখন হয় তখন। স্যার হ্যাঁ বলো। থিওফ্রাস্টাস তো স্যার উদ্ভিদ বিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনকের নামটা স্যার মনে নাই আমার। কিসের কিসের? প্রাণী বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানের জনক আর কি। অ্যারিস্টটল। অ্যারিস্টটল উদ্ভিদ বিজ্ঞানের জনকও, এটা ভালো কথা বলছো। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নামটা একটু মনে রাখবে, থিওফ্রাস্টাস। প্রাণী বিজ্ঞান হচ্ছে অ্যারিস্টটল। বলো। আচ্ছা এবার আসো, এই বেন্থামুখের একটা বই আছে যেটার নাম হচ্ছে কি জেনেরা প্লান্টেরাম। বেন্থামুখের বইয়ের নাম হচ্ছে জেনেরা প্লান্টেরাম। আচ্ছা ক্রিপ্টোগ্যামিয়া ক্লাসিফিকেশন পড়ার দরকার নেই, এখানে পয়েন্ট পড়বা। ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে তোমার বীজহীন অপুষ্পক উদ্ভিদ, আর ফেনেরোগ্যামিয়া মানে হচ্ছে স্ববীজী সপুষ্প। এখানে ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে যারা আছে, আচ্ছা এখানে এই ক্রিপ্টোগ্যামিয়া এই ক্লাসিফিকেশনে কিছু ভুল আছে, এটা পুরোটাই মানে পড়তে যাও না, এই ক্লাসিফিকেশনে কিছু ভুল আছে। এই জন্য এই ক্লাসিফিকেশন না পড়ে সরাসরি হচ্ছে আমরা এই মার্গুলিসেরটা পড়বো, তাহলেই হবে, ঠিক আছে। মার্গুলিসের যে ক্লাসিফিকেশন সেটা পড়বো, কারণ বেন্থামের ক্লাসিফিকেশন ভুল আছে, তো মার্গুলিসেরটা পড়লেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা এখানে বেন্থাম মার্গুলিস তোমার হচ্ছে সমস্ত জীব জগৎকে টোটাল 5টা কিংডমে ভাগ করেন। একটা হচ্ছে মনেরা, এরপর প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এবং এটাকে আবার 2টা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। একটা হচ্ছে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। প্রোক্যারিওটার আন্ডারে হচ্ছে মনেরা, ইউক্যারিওটার আন্ডারে বাকি 4টা। আচ্ছা প্রোক্যারিওটা মানে আদিকোষী। এখানে অনেক কিছুই আছে, এত ইনফরমেশন পড়ার প্রয়োজন নাই, জাস্ট প্রোক্যারিওটা মানে মনে রাখবা আদিকোষী, ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী, শেষ। প্রোক্যারিওটার এর এক্সাম্পল হচ্ছে তোমার যত ধরনের ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া আছে, এরা সবাই হচ্ছে প্রোক্যারিওটা। তাহলে প্রোক্যারিওটা কারা? যত ধরনের ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া আছে, এরা সবাই। সায়ানোব্যাকটেরিয়ার স্যার এটা স্পেশালিটি কি স্যার একটু বলবেন? সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল। এর সায়ানোব্যাকটেরিয়ার বাংলা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এর একটা ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা আদিকোষী কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে, তাই এটাকে অনেকে শৈবাল বলে থাকে আর কি। তাই যেহেতু ব্যাকটেরিয়ারও বৈশিষ্ট্য আছে, শৈবালের বৈশিষ্ট্য আছে, তাই এই ব্যাকটেরিয়া থেকে শব্দ আসছে ব্যাকটেরিয়া, আর শৈবাল থেকে সায়ানো শব্দ আসছে, দুইটা মিলে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া এটা আদিকোষী কিন্তু কি করে? সালোক সংশ্লেষণ করে। বলো। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা তাহলে প্রোক্যারিওটা এরা হচ্ছে আদিকোষী। প্রোক্যারিওটের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। আর প্রোক্যারিওটের আন্ডারের কিংডমের নাম হচ্ছে কি? মনেরা। এই পয়েন্টগুলো লিখো। তাহলে প্রোক্যারিওটা এর মানে হচ্ছে এটা হচ্ছে আদিকোষী, এর আন্ডারে একটা কিংডম মনেরা। এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এই 2টা এক্সাম্পল লিখে ফেলে, একটা হচ্ছে ইকলি আর একটা হচ্ছে নস্টোক্লিঙ্কিয়া। এই 2টা হচ্ছে তোমার প্রোক্যারিওটার এক্সাম্পল। ইকলি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আর নস্টোক্লিঙ্কিয়া এটা হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়া। নস্টোক্লিঙ্কিয়া এটা একটা কি ব্যাকটেরিয়া? সায়ানোব্যাকটেরিয়া। এরপর ইউক্যারিওটা মানে প্রকৃত কোষী। ইউক্যারিওটার আন্ডারে টোটাল 4টা কিংডম। প্রথমে আসো প্রোটোক্টিস্টা বা প্রোটিস্টা, দুইটা একই জিনিস।
আচ্ছা, প্রোটোপ্টিস্টা বা প্রোটিস্টা, এখানে ক্যারেক্টার পড়াটা খুব গুরুত্বপূর্ণ না, এক্সাম্পল পড়াটা গুরুত্বপূর্ণ। প্রোটোপ্টিস্টা বা প্রোটিস্টার এক্সাম্পল হচ্ছে শৈবাল, ম্যালেরিয়া, অ্যামিবা। প্রোটোপ্টিস্টা বা প্রোটিস্টার এক্সাম্পল হচ্ছে কি শৈবাল, ম্যালেরিয়া এবং অ্যামিবা। এবং এদের ভ্রূণ তৈরি হয় না। শৈবাল, ম্যালেরিয়া, অ্যামিবা, এদের ভ্রূণ তৈরি হয় নাকি হয় না? হয় না। আচ্ছা বলতো, শৈবাল, ম্যালেরিয়া, অ্যামিবা এরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? একটু আগেই ব্যাখ্যা করছি, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তার মানে প্রোটোপ্টিস্টা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে প্রোটোপ্টিস্টা এদের এক্সাম্পল হচ্ছে শৈবাল, ম্যালেরিয়া, অ্যামিবা, এবং এরা হচ্ছে হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইটিক। এবার শুধু ফানজাই। ফানজাই, আচ্ছা, এর মধ্যে শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? স্যার কাইটিন। শৈবাল, ছত্রাকের কাইটিন, শৈবালের শৈবালের সেলুলোজ। সেলুলোজ দ্বারা গঠিত। শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এবার আসলে ছত্রাক। ছত্রাক কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। এবং ছত্রাক কি স্বভোজী না পরভোজী না মৃতজীবী? পরভোজী। পরজীবী, পরজীবী বা মৃতজীবী। ছত্রাক কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। যত ধরনের ছত্রাক আছে এরা সবাই হচ্ছে ফানজাই কিংডমের অন্তর্ভুক্ত, যেমন মাশরুম, পেনিসিলিয়াম, এরা সবাই কিসের অন্তর্ভুক্ত? ফানজাই কিংডমের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে এরপর শৈবাল এবং ছত্রাক এরা হচ্ছে স্পোরও তৈরি করে, আবার গ্যামিটও তৈরি করে। এরা স্পোর তৈরি করার মাধ্যমে তোমার হচ্ছে বংশবৃদ্ধি করে, আবার গ্যামিট তৈরি করেও বংশবৃদ্ধি করতে পারে। প্লান্টি, প্লান্টি হচ্ছে প্লান্টির আন্ডারে হচ্ছে দুইটা, লিখো, একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটার এক্সাম্পল হচ্ছে মস। ব্রায়োফাইটার এক্সাম্পল কি? মস। সেটা হচ্ছে কি উদ্ভিদ? গ্যামিটোফাইটিক না স্পোরোফাইটিক? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? কোনটা স্যার? স্পোরোফাইটিক। ব্রায়োফাইটা। স্যার গ্যামিটোফাইটিক। মস হচ্ছে গ্যামিটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড, আর ট্রাকিওফাইটা হচ্ছে স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড। ব্রায়োফাইটার এক্সাম্পল হচ্ছে মস, আর ট্রাকিওফাইটার এক্সাম্পল হচ্ছে কি? ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। ট্রাকিওফাইটার এক্সাম্পল হচ্ছে ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি। এই এবার আসো এনিমেলিয়া। এনিমেলিয়া, আচ্ছা, এই প্লান্টের ক্ষেত্রে আরেকটা, এদের যৌন জননের অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস। প্লান্টের যৌন জনন কি? অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস। আর এনিমেলিয়া, এটা তেমন কিছু পড়ার প্রয়োজন নাই, এটা তো জানো। এনিমেলিয়া যত ধরনের এনিমেল আছে সেটা, এরা হচ্ছে ভিন্নভোজী স্বভাবের, অর্থাৎ এরা স্বভোজী না। এই তাহলে এই পয়েন্টগুলো একটু এখান থেকে পড়বা। এবার আসলে আমরা আগের ক্লাস মিনিটে একটু দেখি। শৈবাল এবং ছত্রাক এই দুইটাকে আবার কি বলা হয়? থ্যালোফাইটা বলা হয়। শৈবাল এবং ছত্রাককে কি বলা হয়? থ্যালোফাইটা। এটা একটু মাথায় রাখবা। আর শৈবালের সঞ্চিত খাবার হচ্ছে স্টার্চ, আর ছত্রাকের সঞ্চিত খাবার কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন। শৈবালের সঞ্চিত খাবার স্টার্চ, ছত্রাকের সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন। স্যার ভলিউটিনও থাকে মনে হয় না স্যার? মেইনলি গ্লাইকোজেন, ভলিউটিন লেখার প্রয়োজন নাই। এই তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, মোটামুটি এখানেই শেষ। আচ্ছা, এবার আসো উদ্ভিদ কি? উদ্ভিদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য লিখো। উদ্ভিদ বলতে আসলে কি বোঝায়? উদ্ভিদ যারা, এরা মূলত প্লান্টিক কিংডমের অন্তর্ভুক্ত। প্রথম পয়েন্ট হচ্ছে উদ্ভিদ প্লান্টিক কিংডমের অন্তর্ভুক্ত। দুই নাম্বার হচ্ছে এরা ডিপ্লয়েড। ডিপ্লয়েড লিখে ব্র্যাকেটে লিখো যে ডিপ্লয়েড মানে হচ্ছে স্পোরোফাইটিক। ব্র্যাকেটে লিখো হচ্ছে যে মস হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ,
শুধুমাত্র মসটা হচ্ছে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ, অধিকাংশ উদ্ভিদই ডিপ্লয়েড, মস হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। আর হচ্ছে অটোট্রফিক উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অটোট্রফিক। তাহলে উদ্ভিদের তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তোমার এরা প্লান্টিক কিংডমের অন্তর্ভুক্ত, তারপরে স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড, স্বভোজী এবং হচ্ছে প্রকৃতকোষী। স্বভোজী এবং প্রকৃতকোষী। হ্যাপ্লয়েড উদ্ভিদ কোনটা? মস মস হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। এই আচ্ছা, এখানে এই বিষয়টা বইতে একটু তোমাদের ভুল দেওয়া আছে, একটু এখান থেকে ক্লিয়ার করে নাও। মনে রাখবা প্রোটোপ্লাস্ট শব্দটা, এই শব্দটা মূলত হচ্ছে তোমার এই একটা কৃত্রিম শব্দ, ন্যাচারাল শব্দ না। এটা হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়ার কোষ, শৈবাল বা ছত্রাকের কোষ থেকে কৃত্রিম উপায়ে কোষ প্রাচীরটা সরিয়ে ফেলা হয়, তখন সেই কোষ প্রাচীর বাদে কোষ ঝিল্লি সহ ভেতরের অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট মানে হচ্ছে কোষ ঝিল্লি সহ কোষের ভেতরের অংশ। তার মানে প্রোটোপ্লাস্টের দুইটা অংশ। প্রোটোপ্লাস্টের কয়টা অংশ? দুইটা, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে কোষ ঝিল্লি। আর প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই প্রোটোপ্লাজমের সাথে কোষ ঝিল্লি সহ অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট শব্দটা কোন কোন কোষের ক্ষেত্রে প্রযোজ্য বলো তো দেখি? প্রোটোপ্লাস্ট শব্দটা কোন কোন কোষের ক্ষেত্রে প্রযোজ্য হবে? স্যার উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া কোষ আর ছত্রাকের কোষ। আবার এটা একটা কৃত্রিম শব্দ, অর্থাৎ যদি উদ্ভিদ, ব্যাকটেরিয়া বা ছত্রাকের কোষ থেকে কৃত্রিম উপায়ে কোষ প্রাচীর সরিয়ে ফেলা হয়, তখন কোষ ঝিল্লি সহ ভেতরের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের দুইটা অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম অপরটা নিউক্লিয়াস। তাহলে বলতো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি এটা কি প্রোটোপ্লাজমের অংশ নাকি প্রোটোপ্লাস্টের অংশ? স্যার প্রোটোপ্লাস্টের অংশ। প্রোটোপ্লাস্টের অংশ। গুড, এইটা শেষ। এই তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট আগামী ক্লাসে হচ্ছে, আগামী তোমাদের শনিবারের ক্লাস নিব না বলছি? জি জি স্যার, স্যার, শনি সম্পদ। সম্ভব। ঠিক আছে, শনিবারে তাহলে আমরা বাকি অংশটা শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার নেক্সট দিন কি পড়াবেন? হ্যাঁ, স্যার নেক্সট দিন কি পড়াবেন স্যার? এই যে কোষ প্রাচীর থেকে শুরু করে যতটুকু পারি। স্যার এখন তো চিত্র মেবি লাগবে না, তাই না? কোনো কিছুই লাগবে না, কোনো কিছুরই প্রয়োজন নেই। স্যার বলো। স্যার ঢাকা কলেজের ছেলের কথা তো বলছিলাম, ওর আপনার স্যার পড়ে না? মুশফিকুর, এখানে মুশফিকুর নামে কেউ পড়ে? সরাসরি তো পড়তো স্যার। আছে তো স্যার মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান কই আসো? তো ও না স্যার ঢাকা কলেজের স্যার। এই যে মুশফিকুর রহমান। এই তুমি কোন কলেজে? নটরডেম কলেজের। ও এই না তো, এই তোমাদের সাথে কি কোনো মুশফিকুর রহমান আরেকটা ছিল ঢাকা কলেজের তোমার সাথে? স্যার কোনটা স্যার? আমাদের সাথে তো পড়তে আসতো স্যার। কি করছে স্যার? কেন কি হয়েছে? চশমা আমার পরে না? আমার মনে থাকে ভাই, আমি চেহারা দেখে দেখে মনে রাখি, নাম তো এবার মনে থাকে স্যার ওই যে বয়ান যে মারতো খুব স্যার, ভুলে গেছেন? না। না ও না, ও না, ওর নাম হচ্ছে ইয়া। ওইটা না, না। তাহলে যে কোনটা? আরে গুল চশমা পরে পড়তো। রনি কি সকাল বিকালের ব্যাচে পড়তা? কি স্যারের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালে। সব ব্যাচে পড়ছি, শুক্রবার শনিবার আচ্ছা, মানে combine। মুশফিকুর রহমান দিয়ে করবে কি বলো তো একটু আমারে শুনি। স্যার একটু পার্সোনাল দরকার আছে স্যার। কি বিয়ে শাদী নাকি? বিয়ে শাদী বিষয়? না স্যার। এরকম কথা স্যার বলে।
বুঝছেন স্যার ওইদিকে কিন্তু ওই ডিসিসি আছে স্যার। হ্যাঁ এন্ড স্যার ওই যে এই ওই যেটারে কি জানি বলেছে সায়েন্স ল্যাবে মোটটাতে গ্যাঞ্জাম লাগে হলো দুইটা কলেজের মধ্যে, ঢাকা কলেজ আর ঢাকা সিটি কলেজ। তোমরা তো জ্ঞান করার সুযোগ পাও না, পাইলে তোমরাও করতা। জি স্যার, আমরা সাথে আশেপাশে কেউ নাই, পাশাপাশি যদি স্যার। একটা থাকতো টিএনটি কলেজে তো স্যার পোলাপাইন আসে না, যদি না, না। আসতো তাইলে। তোমরা শোনো, ওই মতিঝিলে যা কম নাই, কিন্তু তোমরা যদি সুযোগ পাইতো তাহলে ঠিকই করতাম। তোমরা সুযোগ পাও না। তোমাদের মধ্যে হচ্ছে যেমন ওই মানে দল তৈরি হবে, গ্রুপ তৈরি হবে, এটা কোনো সুযোগই নাই। ক্লাসের 5 মিনিটের গ্যাপে কে কার আগে বাথরুমে দৌড় দিবে ওই টেনশনে থাকো। আবার জি ক্লাস স্যার, শেষ অনেকে হওয়ার ক্যান্টিনে পরে যায়। কে পড়তে যাইবা, কে হচ্ছে তোমার ওই ল্যাব ল্যাবে লাগবো স্যার। যাবা, এই নিয়ে দৌড়ের উপর থাকো। ওই দৌড়ের উপর থাকার কারণে। আচ্ছা ঠিক জি আছে, স্যার, এটা তাহলে ঠিক আজকে এই বলছেন। পর্যন্তই। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে বাকিটা পড়াবো।